নমস্কার, এসে গেছি আপনাদের প্রিয় শো আমরা সবাই হিরোতে। হ্যাঁ, আজকে আমি যে হিরোর কাহিনী নিয়ে আসব, তিনি রূপালী পর্দার হিরো হলেও তার জীবন অজস্র ঘাত প্রতিঘাতে ভরা। তার মধ্যে প্রচুর গুণাবলী। কাজ করেছেন বাংলা এবং মুম্বাইতে। অনেক দুর্গমতা তাকে অতিক্রম করতে হয়েছে। এখনো হয়তো কিছু কিছু করেন যা আমরা সবাই করে থাকি, কিন্তু তবু দীর্ঘ দীর্ঘ বছর ধরে তিনি অভিনয়কে ভালোবেসে যেভাবে লড়ে এসেছেন, করে এসেছেন, গড়ে এসেছেন এবং লড়তে করতে গড়তে লেগে রয়েছেন, আজকে সেই কাহিনী নিয়ে আসবো আপনাদের কাছে, তুলে ধরবো আপনাদের সামনে সেই হিরোকে। নমস্কার ধীরুদা, শিল্পী ক্রিয়েশন চ্যানেলে তোমাকে অনেক স্বাগত। ধন্যবাদ তোমাকেও। শিল্পী আমাদের অনেক পুরনো, আমরা একসঙ্গে অভিনয় করেছি, বহু পুরনো আমাদের পরিচিতি, এবং এখন ডিরেকশনে দিচ্ছে, প্রাইজও পেয়েছে, খুব নাম করেছে। এবং শিল্পী এসছে আমার ইন্টারভিউ নিতে, যেহেতু আমি অভিনয় জগতে আছি, একদম ছোট বয়স থেকে আছি, এখনও করছি, আমি অন্য কোনো প্রফেশনে যাইনি, এটা নিয়ে এখনও লড়ে যাচ্ছি, ঘাত প্রতিঘাতের মতো দিয়ে করছি একটু একটু করে। শিল্পীকে অনেক ধন্যবাদ যে আমার আজকে ইন্টারভিউ নিতে এসছে। এবার তোমার কি প্রশ্ন আছে বলো। ধীরুদা প্রচুর প্রচুর ছবিতে কাজ করেছে এবং সব থেকে বড় কথা অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ডিরেক্টর। তো সেই সব প্রসঙ্গে আসছি। আপনারা, আমি জানি সবাই অপেক্ষা করেন এই শোটার জন্য, এটা আমার চ্যানেলের খুব জনপ্রিয় শো। ধীরুদা, তোমার অভিনয় জগতের পদার্পণ থেকে শুরু করে জার্নিটা সম্পর্কে তুমি একটু আমাদের বলো। একদম ছোট থেকে, মানে খুব ছোট থেকেই আমরা ক্লাবে খেলতাম, তখন আমাদের ক্লাবে নাটক হতো, তখন একটা ক্লাব কালচার ছিল প্রত্যেক পাড়াতে, যেমন ব্যান্ড ফ্যান্ড। আমি সব জায়গায় একটা ক্যাপ্টেনশিপ ছিলাম, বিগ ড্রামটা আমি বাজাতাম ওইটুকু বয়সে। যাই হোক, ওখানে আমরা পিটি শিখেছি, ওখানে প্যারেড শিখেছি, এবং অভিনয় জগতের কোন নাম করা সদ্দানন্দ ভট্টাচার্যের নাম ছিলেন ইকুইভ্যালেন্ট টু উৎপল দত্তের প্যারালাল। উনি একটা হ্যামলেট নাটক করবেন বলে এসেছিলেন, উৎপল দত্তের কাছে গিয়েছিলেন, বলে আমার দ্বারা সম্ভব না, সময় নেই, তোমরা যদি ওনাকে খুঁজে বার করতে পারো, উনি ছাড়া এই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ নেই হ্যামলেটের ডিরেকশন দেয়। তখন সেই হ্যামলেটে আমিও কাজ করেছিলাম। তো যাই হোক, সেই থেকে শুরু। ওই ছোটো একটা নেশা, সর্বনেশা, আমি কোনো নেশা ভাঙ নেই, এটাই নেশা, এবং এটার যে সবচেয়ে বড় নেশা, সর্বনেশের নেশা। পৃথিবীর সব নেশা ছাড়া যায়, ফিল্মের নেশা যার মাথায় ঢুকবে সে আর ছাড়তে পারবে না, জীবন শেষ হয়ে যাবে কিন্তু নেশা ছাড়তে পারবে না। তো শিল্পীকে অনেক ধন্যবাদ। আজকে আমিও ক্যারেক্টার আর্টিস্ট করি এবং কিছু কিছু ছবিতে খুব ভালো ভালো কাজও করেছি। তো শিল্পী আজকে আমাকে কিছু জিজ্ঞাসা আছে, আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি তো প্রচুর সিরিয়াল সিনেমায় কাজ করেছো, সেটা আমরা জানি। তুমি নিজের মুখে তোমার কয়েকটা মনে রাখা এবং ভালো লাগার কাজ। মনে রাখার মতে আমি জননীতে কাজ করেছি, জন্মভূমিতে করেছি, জয়াতে 5.5 বছর টানা কাজ করেছিলাম, এবং জয়ীতে একটা কাজ করেছিলাম, ঋষি অরবিন্দুতে কাজ করেছিলাম, মেগা অনেকগুলো করেছি, প্রচুর মেগা করতে। মেগার থেকে আমি একটু বেশি ছবিটাই বেশি করি, ম্যাক্সিমাম প্রচুর ছবি আমার আছে, ছোট বড় ক্যারেক্টার মিলিয়ে মিশিয়ে আমি একটু ক্যারেক্টার আর্টিস্ট, এবং আমি একটু প্রচার বিমুখ, হয়তো প্রচারের ভেতরে আমি কিছু প্রবেশ করতে চাই না, সেই জন্য আমি একটু পিছিয়েই আছি। পিছিয়ে বলতে প্রচার জগতেই পিছিয়ে, অভিনয় জগতে এখনো পর্যন্ত টিকে আছি, কারণ এই বয়স অবধি এখন সবাই ডাকে আমাকে, এটাই আমি নিজেকে গর্বিত মনে করি। এবং আমি পৃথিবীর সব নেশা ছাড়া যায়, এই নেশা যার মাথায় ঢুকবে সে কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের কোনো নেশা নেই, এটাই সর্বনেশের নেশা। যার মাথায় ঢুকেছে, আমার অনেক কিছু ছিল, সব চলে গেছে, কিন্তু আমি সেই নাকেও লড়ে যাচ্ছি। আসলে কি জানো তো, নেশা সর্বনাশের নয়, নেশা ভালোবাসার, আমরা এরকম বলে থাকি। যাই হোক, অনেক ধন্যবাদ শিল্পীকে। এবং আমি প্রচুর ছবি, আমার সবচেয়ে বড় গর্বের বিষয়, আমি স্যাম বেনাগলের ছবিতে নেতাজির যে ছবিটা করেছিলেন, নেতাজি লাস্ট হিরো, তাতে নেতার কুকটা আমি করেছি, ওটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং বম্বের আমি জ্যাকি শ্রফের সঙ্গে কাজ করেছি, শক্তি কাপুরের সঙ্গে কাজ করেছি, অনুপম খেরের সঙ্গে কাজ করেছি, ইমান ভিমানির সঙ্গে কাজ করেছি, রাজা মুরাদের সঙ্গে কাজ করেছি। আমি খুব গর্বিত, আমি বম্বে বাংলা করেছি অনেকগুলো কাজ, এবং জীবনের অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এখনো টিকে আছি। এবং
অনেক চ্যানেলও মাঝে সাঝে আমাকে কিছু ইন্টারভিউ নেয়, তো আমি একটু যতটা পারি অ্যাভয়েড করি। তো শিল্পী আমাদের ভীষণ কাছে এবং খুব ভালো মেয়ে। প্রথম কথা, শিল্পী হতে গেলে মনের দিক থেকে ভালো হতে হয়, মনের দিক থেকে ভালো, আমাদের সঙ্গে মেলে। তুমি গান্ধীর ডেমনস্ট্রেশন দিয়েছিলে, এইটা বহু আলোচিত, এর সম্পর্কে শুনতে চাই। গান্ধীজি বলতে আমি ডিসেম্বর মাসে, ঠিক করোনা পিরিয়ডটাতেই, করোনাটা হয়েছিল ফেব্রুয়ারি থেকে, তো লকডাউনটা হলো, আমি ডিসেম্বর মাসে গেছিলাম। আমি গেছিলাম জাস্ট ওই পার্লামেন্টে, আমার এক বন্ধু ছিলেন ক্যামেরাম্যান, ও ইনভাইট করেছে, দেখে যে আমি সংবিধান দেখে এসেছি, সংবিধান টাচ করে এসেছি, সংবিধানের ছবি তুলে এনেছি। খুব গর্বিত আমি, আমার বন্ধু থ্রুতে সেটা হয়েছিল, এবং পার্লামেন্টটাও দেখে এসেছিলাম। সেখানে আমি চেয়েছিলাম যে চারিদিকে যে ইয়েটা হচ্ছে, আমি গান্ধীজির একটা মেকআপ নিয়ে আমি ওখানে যন্তর মন্তরে 4 ঘন্টা একটা পুলিশ পারমিশন নিয়ে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম। এবং আমাকে অনেক ইন্টারভিউ করতে এসেছিলেন, বলে আপনি এখানে কি করতে এসছেন? আমি কলকাতা থেকে এসেছি, আমি চারো তরফ যে অশান্তি ফেলা হুয়া है उसका शांति का वार्ता लेके हम आए हैं, বলে আমি গান্ধীজির মেকআপটা নিজেই করে করেছিলাম। এটা খুব হাইলাইট হয়েছিল। এবং আমাকে কংগ্রেস অফিস থেকে হঠাৎ তারা খবর পেয়ে আমাকে গাড়ি করে তুলে নিয়ে চলে যায়। সে কংগ্রেস অফিস থেকে আমাকে নিয়ে যাওয়া হয়। তো কংগ্রেস অফিস থেকে ওখানে নিয়ে গিয়ে তখন 14 তারিখে সেখানে ওই রামলীলা ময়দানে কংগ্রেসের একটা বিশাল অল ইন্ডিয়া কনফারেন্স ছিল, সেখানে আমাকে ডেমনস্ট্রেশনের জন্য নিয়ে যাওয়া হয় ডিউ টু গান্ধীজি। তো আমি একটু পলিটিক্যাল ইয়ে থেকে দূরেই থাকি, তো আমাকে যেহেতু গান্ধীজির রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রায় গেছিলাম। এবং ওখানে যখন যায় তখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সঞ্জয়, আমাদের প্রিয়াঙ্কা গান্ধী সবাই এসেছিলেন। তো আমি ওখানে ঘুরছি, তখন অল ইন্ডিয়ার এমপি, এমএলএ অনেক নেতারা গেছিলেন। সবাই আমার সাথে গান্ধীজিকে দেখে, গান্ধীজি যে এখনো পর্যন্ত এত বড় ক্রেজ আমি ভাবতে পারিনি। আমাকে দেখে আরে গান্ধীজির ফটোটা, গান্ধীজির ফটোটা, সেই মেয়ে, মহিলা এমপি, পুরুষ এমপি, সমস্ত উত্তরপ্রদেশ থেকে, হিমাচল প্রদেশ থেকে, সমস্ত জায়গা থেকে সব এসেছিলেন, তারা ছবি তুলেছে। আমি খুব গর্বিত এবং সেটা বিশাল হাইলাইট হয়েছিল। এবং একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে একটা ডান্সার ক্লাব এসেছিল, ইন্ডিয়ান ফ্ল্যাগ করে করেছিল, আমাকে নিয়ে এসে ইন্ডিয়ান ফ্ল্যাগের সাথে দাঁড় করিয়ে তারা সেই ডান্সের ডেমনস্ট্রেশনটা দিয়েছিল। আমি খুব গর্বিত যে আমি সেইটা থেকে অনেক প্রাইজ পেয়েছিলাম, খুব হাইলাইট হয়েছিল। প্রেস ক্লাবে নিয়ে গিয়ে আমার, দিল্লি প্রেস ক্লাবে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এবং তারপরেই আমি কলকাতায় ফিরে আসি। ব্যাস 21 তারিখ থেকেই লকডাউন শুরু হয়ে গেল, পুরো পিরিয়ডটা ক্লোজ হয়ে গেল। একজন শিল্পী, লেখক ও পরিচালক হিসাবে ধীরুদা প্রচুর মানপত্র, সম্মান ও পুরস্কার পেয়েছেন, কিন্তু তার মধ্যে গান্ধীজির এই শাস্তি একটি আলাদা আসন দখল করেছে। ধীরুদা, তুমি একজন নিঃসন্দেহে খুব ভালো অভিনেতা, একজন লেখক বা বাচিক শিল্পী, এবং অবশ্যই একজন ভালো ডিরেক্টর। কিন্তু এইভাবে চলতে চলতে কোনো একটা জায়গায় তুমি ধাক্কা খেয়েছিলে বা আঘাত পেয়েছিলে, যার জন্য বেশ কিছুদিন তোমার গতি একটু স্লথ ছিল, সেই জায়গাটা যদি একটু বলো। আমি বলি, আমাদের বিশাল ব্যাপারই ছিল এককালে। বাবা সায়েন্টিস্ট ছিলেন, আমার দাদা কেমিস্ট ছিলেন, ডাক ব্যাগের হয়ে পরে ম্যানেজার হয়েছিল, আমাদের আবার ফ্যাক্টরি ছিল। এই ফিল্মের নেশাতে আমি একটা একদম অল্প বয়স তখন আমার, এই হার্ডলি 29 বছর, 28+ ছিল আর কি। তখন আমি অভিনয়টা আমার ছিল মেনলি নেশা। আমাকে বলো, তখন থেকে আমার কোনো নেশা ভাঙ নেই, এটাই আমার নেশা। বলছি কি অভিনয় করো, ছবি প্রডিউস করো। এবং তথাকথিত আমার দুষ্টচক্র, আমার খুব ভাগ্য খারাপ, কারণ আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেকে বদনাম দেয়, আমি বদনাম দিই না দুটো কারণে। এটা খুব গোল্ডেন ইন্ডাস্ট্রি, এর মধ্যে সব জায়গায় পরিচিত কিছু মানে এরকম ধান্দাবাজ, চিটিংবাজ লোকজন থাকে, সব জায়গায় আছে, 100 বার, সব জায়গায় আছে। 100 বার প্রমোটিং আছে, জমিতে আছে, বাড়িতে আছে, বাইরে আছে, ফিল্মেও আছে। কিন্তু তাদের নিজেদের মধ্যে আমরা তো অ্যাভয়েড করে এখনো পর্যন্ত এই জায়গায় এসেছি, কোনো নেশা ভাঙ না করে এটাই নেশা করে এখনো বসে আছি। যাই হোক, তো সেই ছবি আমি তখন আমি ছবি করতে গেলাম, তখন বিরাট বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল ওইটুকু বয়সে, যেহেতু আমাদের ফ্যাক্টরি ছিল, সেই জন্য তারা আমাকে খুব হেল্প করেছিল। আমি একটা ছবি প্রডিউস করেছিলাম, খুবই আমার মানে দুর্ভাগ্য, ছবিটা যখন রিলিজ হয় তখন আমার নাম ছিল না। ওই বয়সে আমি 28 লাখ টাকা ঝাড় খেয়েছিলাম। সেটা কতদিন আগে? সেটা 1986। তারপর থেকে যে জেদ ধরলাম, তখন লুকিয়ে লুকিয়ে অভিনয় করতাম, ঘরে বকবে বলে। তারপরে সেই আমার দিদিরা একটা নাটক দেখতে, সন্ধ্যা রায়ের, বাবা তারকনাথ, সুজাতা বলে নাটকটা হচ্ছিল,
দিদিরা দেখতে গেছে, আমাকে দেখে ধরেছে, তুই আবার ওখানে গেছিস সেই সে বকাবকি। তখন জামাইবাবুরা বললেন যে না না, ওর এটা নেশা করতে দাও, ও সুস্থ থাক। একজন অভিনেতা হিসেবে তোমার ঝুলিতে অনেক পুরস্কার, কিন্তু ডিরেক্টর হিসেবেও তুমি কিন্তু পুরস্কার প্রাপ্ত। এই ব্যাপারে যদি তুমি কিছু বলো। আমি শিল্পী বললো, আমি দীর্ঘদিন ধরেই আছি এবং অনেককে কলমে কিছু ডিরেকশন দিয়েছিলাম। তো আমি অভিনেতা হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসি। তবে আমি ছোট ছোট 3টে ছবি করেছি। একটা হচ্ছে মোবাইল চুরি, সত্যি ঘটনা। একটা হচ্ছে মার্ডার ফর মার্কস, করোনা পিরিয়ডে সবাই ঘরের মধ্যে বসেছিল, তখন তো কেউ বেরোতে পারতো না। তখন একটা প্রতিবন্ধী ছেলে, স্ত্রী অসুস্থ, তার ভেতর বৃদ্ধ ভদ্রলোক, সে পেনশনের টাকাই পায়। তখন সবাই তো ইরিটেট হয়ে যেত ঘরের ভেতরে। ছেলে বলছে বেড়াতে যাবো, তখন যে ঠিক আছে মাস্ক পর, আমি তোকে নিয়ে যাবো। তখন বলছে আমি পড়বো না, বলে মারবো কিন্তু। এই রাগের চোটে এমন মেরেছে ছেলেটি মারা যায়। সত্যি ঘটনা, শামপুকুর থানায় হয়েছিল। সেইটা নিয়ে আমি একটা ছবি করেছিলাম, তাতে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। প্লাস আমি মোবাইল চুরি যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম, একটা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। এবং নন্দনের ফিল্ম ফেস্টিভ্যালে আমি দিয়েছিলাম, সেখান থেকেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি। মানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি মোবাইল চুরি। এবং মহাশ্বেতা দেবীর ওপরে, আমার বাড়ির সামনেই থাকতেন উনি, মহাশ্বেতা দেবীর সামনেই বাড়িটা, ওনার সাথে খুব ভালো পরিচয়, ভীষণ ভালোবাসতেন আমাকে। তার উপর একটা ডকুমেন্টারি করেছিলাম আমি, সেইটাও আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দিয়েছিলাম, সেখানে আমি প্রাইজ পেয়েছিলাম। তো আমি প্রাইজ হোল্ডার ডিরেক্টর, কিন্তু সেটা আমি বলি না সবাইকে প্রচার করেন। অ্যাজ এ বিং এ ডিরেক্টর হিসেবে আমি তো সেইভাবে এস্টাবলিশড এখন হইনি। তো এই প্রাইজগুলো পেয়েছি, এটা আমি খুব গর্বিত। এবং ইন্টারন্যাশনাল প্রাইজ পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। সবাই অনেকে অ্যাপ্রিসিয়েটও করেছে। আমি সেইভাবে কাজ করে যাচ্ছি, এখনও লড়ে যাচ্ছি, লড়ে যাব। এবং আমি একটা ছবি একটু আগেই বলেছিলাম, ছবি প্রডিউস করতে গিয়ে সেই বয়সে যে ঝাড়টা খেয়েছিলাম, আমি কিন্তু এই বয়স অবধি লড়ে যাচ্ছি, হার মানিনি, পিছোইনি, করে আমার কপালে খারাপ মানুষগুলি জুটেছিল। আমাদের এটা সোনার খনি, এটা সেখানে সবাই যদি ঠিকঠাকভাবে কাজ করে অনেকভাবে অনেক এগিয়ে যাওয়া যায়। আচ্ছা, তা ইংলিশ ছবি করেছিলে রেড ক্যাট, আমি নাকি? বাচ্চাদের নিয়ে একটা ইংলিশ ছবি করেছিলাম, সেটা ইঁদুরের ভোজ যে রবীন্দ্রনাথের, সেইটাকে ইংলিশ ট্রান্সলেট করে, তখন আমার ছেলেরা ক্লাস 6-এ পড়ে, ওদের দিয়ে আমি ওটা করেছিলাম। ওটাও আমি পাঠিয়েছিলাম, ওটাও আমি প্রাইজ পেয়েছিলাম। তো মোবাইল চুরির জন্য অনেকগুলোই মোবাইল চুরির জন্য আমি প্রায় 11টা অ্যাওয়ার্ড পেয়েছিলাম টোটাল। এবং আমি সমস্ত ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম, বাইরের দেশেও পাঠিয়েছিলাম। আমি একটু কবিতাও লিখি এবং সেটা স্বরচিত কবিতা পাঠ করি বিভিন্ন জায়গায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই সেদিন গেছিলাম আমি, সেখানে ওপেনিং করলাম স্বরচিত কবিতা। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের কবিতা, স্বরচিত কবিতায় পাঠ করি। রবীন্দ্রনাথের কবিতা আগে ভীষণভাবে করতাম, তো আমি এখন এইসব কবিতাগুলো লিখি, করি। এবং তার কিছু ম্যাগাজিনে ছেপেছে, বইও বেরিয়েছে কিছু, এবং কিছু শর্ট ফিল্মের এইসব গল্পগুলো, সেগুলো লেখালেখি করে সময়টাও কাটাচ্ছি। আচ্ছা ধীরুদা, আমরা শুনেছি যে তোমার একটা প্রজেক্ট রানারের ওপর তোমার নিজের একটা নতুন করে কিছু লেখা, সেটা তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সহযোগিতাও পেয়েছিল এবং রূপদান হতে চলেছিল, কিন্তু আলটিমেটলি হয়নি। তীরে এসেও ওই জায়গাটা এরকম থেমে গেল কেন? এটা যদি তুমি আমাকে ও শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের সাথে শেয়ার করো। সেটা বলি আমি যদিও বলি এটা একটা সবাই ভাগ্যের দোষ দেয়, আমি কিন্তু ভাগ্যের দোষ দিই না, আমার ক্যালকুলেশনের দোষ। ভাগ্য নিশ্চয়ই বলতে পারে, কানের পাশ দিয়ে আমার বেরিয়ে যায় সমস্ত। তো এটা লাকি বলে। আমি খুব কম লাখ টাইমে নিজের লড়াইটাই নিয়ে করতে চাই। যাই হোক, তো তখন আমরা নন্দনে অ্যাপ্রিসিয়েশন কোর্স একটা করতাম, সেইটা থেকে ডিরেকশনের ব্যাপারটা ভেতরে ভেতরে এসছিল, অনেক কিছু শিখেছিলাম। তখন বুদ্ধদেব ভট্টাচার্যকে আমার এই রানার কবিতাটা আমি একটা স্ক্রিপ্ট করে ওনার কাছে দিয়ে এসেছিলাম। এবং বুদ্ধদেব ভট্টাচার্য সেই স্ক্রিপ্ট পড়ে এত মুগ্ধ হয়েছিলেন, বলে তুমি করো, আমি তোমার সঙ্গে আছি। তখন এই নন্দীগ্রাম আন্দোলনটা সবে শুরু হয়েছে, উনি স্ক্রিপ্টটা পড়ে করছে, আমি ঠিক আছে। আমি তখন খুব দৌড়দৌড়ি করছি, এটা করবো, কিন্তু আমার সেই দুর্ভাগ্য, এমনভাবে নন্দীগ্রামটা আরম্ভ হয়ে গেল যে উনিও চলে গেলেন, আমার প্রজেক্ট ওখানে বন্ধ হয়ে গেল।
ধীরুদা, কবি নজরুলকে নিয়ে তোমার একটা বিরাট ইমোশন কাজ করে, সেটা কি? কবি নজরুল ইসলামকে আমি সচক্ষে দেখেছিলাম। তার কারণ উনি যখন থাকতেন আমাদের বাড়ির সামনেই থাকতেন, এবং আমাদের এই আবৃত্তি, আমি কাজী সব্যসাচীর কাছে, আমরা তখন ছোট বয়স থেকে আবৃত্তি শিখতাম, প্রায় চলে আসবে আমার কাছে শিখবি। এবং ওনার জন্মদিন, আমরা তখন ওনার পাশেই বিশাল একটা ক্যাম্পাস ছিল, ওখানে আমাদের ক্লাব ছিল, ওই ক্লাবে আমরা খেলতাম। এবং সবচেয়ে বড় গর্বিত আমি, ওনার জন্মদিনে আমরা ভলেন্টিয়ার হতাম ওইটুকু বয়সে, ছজন করে ভেতরে ঢোকাতাম। উনি একটা চারকোনা চৌকির মধ্যে ওনাকে রাখা হতো, এখানে সিআইটি রোডে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছিল, ওই ফ্ল্যাটে থাকতেন। সেইখানে ওনাকে বসিয়ে রাখা হতো, এরকম নিউজ পেপারে বান্ডিল ওনার পাশে এরকম থাক করে সাজানো থাকতো। উনি একটা করে নিউজ পেপার গোটা নিতেন, সেগুলো কুচি করতেন, পুরো একটা বক্স ছিল, তার মধ্যে ফেলতেন। এই ছিল সারাদিন ওনার কাজ। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে ওদি এরকম একটু ডিস্টার্ব হলে, না ওনার কোনো ডিস্টার্ব নেই, ওই খাবার সময় একটু বু করে আওয়াজ করে তখন খাইয়ে দিই। উনি এইভাবেই রয়েছেন। আমি খুব গর্বিত যে আমি ওনার চাক্ষুষ দর্শন করতে পেরেছিলাম। একদম একদম। ধীরুদা কাজ করেছেন বহু সিরিয়াল এবং সিনেমাতে, ডিরেকশন দিয়েছেন, আবৃত্তি করেছেন, কলমও ধরেছেন। বহু মেমেন্টো ও মানপত্রে তার জীবন ও ঘর পরিপূর্ণ। যদিও সিনেমা শিল্পে বিনিয়োগ করে একটা বড় চোট খেয়েছেন, আর বড় ঘর ছেড়ে তার ঠাঁই হয়েছে একটি ছোট্ট ঘরে, কিন্তু তিনি একই আশা ও আনন্দ নিয়ে লেগে রয়েছেন তার শিল্প সাধনায়। তার জন্য রইল অনেক শুভকামনা। আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে ধীরুদার সমস্ত কথা, ধীরুদার জার্নি, ধীরুদার লড়াই, ধীরুদার চেষ্টা, ধীরুদার ভালোবাসা। এরাই তো সমাজের বুকে হিরো। না, শুধু রূপলী পর্দায় অভিনয় করলেই যে হিরো হওয়া যায় তা নয়। যারা অভিনয়টাকে এইরকম ভাবে ভালোবেসেছে, ধীরুদা বলে সর্বনাশের নেশা, কিন্তু ধীরুদাও জানে এটা একটা একটা নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসায় মন প্রাণ নিমজ্জিত করে দিয়েছিলেন স্বর্গীয় সত্যজিৎ রায়, উত্তম কুমারের মতো মহামানবরা। তাই ধীরুদা আজকে অভিনয়টাকে ভালোবেসে এত ঘাত প্রতিঘাতের মধ্যেও এত আনন্দের সাথে লড়ে যাচ্ছে, করে যাচ্ছে। আজকে আমাদের ধীরুদার কাছে এই অনুপ্রেরণা পেলাম, এই সাহস পেলাম, এই শক্তি পেলাম, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম ধীরুদা আরো এগিয়ে যাক। ধীরুদা, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তোমার ব্যস্ততম সময় থেকে শিল্পী ক্রিয়েশনসকে সময় দিয়েছো। উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। অনেক ধন্যবাদ তোমাকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং আগামী দিনে তুমি অনেক আরো উচ্চ স্থানে যাও, এটা আমরা আশা করবো, ভগবানের কাছে প্রার্থনাও করবো। আমরা সবসময় আছি তোমাদের সহযোগিতা, তোমরা যেরকম আছো সহযোগিতার মধ্যে, আমরা সহযোগিতা